আমাদের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু যে থাকছেন না, তাকে যে এই পদে রাখা হবে না তা অনেক আগে থেকে মোটামুটি আমরা ধরে নিয়েছি এবং নিশ্চিতভাবে তাকে রাখা হবে না। এখনো পর্যন্ত তাকে রাখা হয়েছে সাংবিধানিক কিছু কাজকর্ম করিয়ে নেওয়ার জন্য, সাংবিধানিক কিছু নথিপত্রে তার স্বাক্ষর নেওয়ার জন্য। কিন্তু নতুন রাষ্ট্রপতি নিয়োগ করা নিয়ে এর মধ্যে নানান ধরনের গুঞ্জন উঠেছে। কে হতে যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি, কাকে নিয়োগ দেওয়া হচ্ছে, কোন প্রক্রিয়া নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে। রাষ্ট্রের বড় দায়িত্ব পেতে পারেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহাব মিয়া, এরকম একটা খবর বণিক বার্তায় এসছে। বণিক বার্তা না হলে খবরটাকে আমি গুরুত্ব দিতাম না, এবং এই খবর বণিক বার্তায় আসার ফলে যে ইঙ্গিতটা আছে, যেটা আলোচনা অনেকে করছেন, সেটা যদি হয়ে থাকে সেটা নিয়ে আমার খুব সিরিয়াস অবজারভেশন আছে, আপত্তি আছে, আমি এভাবে বলতে চাই। অনেকে ইন্টারপ্রিট করছেন যেন ওয়াহাব মিয়া পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন। মনে হচ্ছে রাষ্ট্রপতির একটা পরিবর্তনের সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে বা যারা এখন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, রাষ্ট্রপতির দুবাই কানেকশন নিয়ে নানা কৌতূহল তৈরি হয়েছে ইতিমধ্যে। মালয়েশিয়াতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সেকেন্ড হোমকে কেন্দ্র করে নানা ধরনের কৌতূহল মানুষের মনে, দৈনিক মানবজমিনে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেই প্রতিবেদনে বলা হচ্ছে, প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম, দুবাইতে পার্টনারশিপ ব্যবসা এবং সংযুক্ত আরব আমিরাতে রেসিডেন্সি থাকার খবরে নড়েচড়ে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে রাষ্ট্রপতির পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর। গুঞ্জন উঠেছে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে শাহাবুদ্দিন চুপ্পুকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অতি সত্বর শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদ থেকে অব্যাহতি দিবেন, পদত্যাগ করবেন, এমনই জানা যাচ্ছে গণমাধ্যম সূত্রে। এবং যে কোনো সময় রাষ্ট্রপতির এই রাষ্ট্রের বড় দায়িত্বটি পেতে পারে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া। বিশ্বস্ত একটি সূত্র এই খবরটি জানায় বণিক বার্তা গণমাধ্যমকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যদি সত্যিকার অর্থেই এই আব্দুল ওয়াহাব মিয়াকে রাষ্ট্রপতি বানানো হয়, তাহলে কি ঠিক হবে, নাকি ওয়াহাব মিয়ার থেকে চুপ্পুই ভালো রয়েছে? আপনাদেরকে এই বিষয়টি জানাবো। তার আগে আমরা কয়েকটি প্রতিবেদন দেখব। চলুন কথা না বাড়িয়ে, বিতর্কিত এই ওয়াহাব মিয়া কি রাষ্ট্রপতি হতে যাচ্ছে? বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি চুপ্পুর পরে কে হতে যাচ্ছে, কে হবে, কে রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাই রয়েছে, আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে আমাদের। আসসালামু আলাইকুম। আমাদের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু যে থাকছেন না, তাকে যে এই পদে রাখা হবে না তা অনেক আগে থেকে মোটামুটি আমরা ধরে নিয়েছি এবং নিশ্চিতভাবে তাকে রাখা হবে না। এখনো পর্যন্ত তাকে রাখা হয়েছে সাংবিধানিক কিছু কাজকর্ম করিয়ে নেওয়ার জন্য, সাংবিধানিক কিছু নথিপত্রে তার স্বাক্ষর নেওয়ার জন্য। কিন্তু নতুন রাষ্ট্রপতি নিয়োগ করা নিয়ে এর মধ্যে নানান ধরনের গুঞ্জন উঠেছে। কে হতে যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি, কাকে নিয়োগ দেওয়া হচ্ছে, কোন প্রক্রিয়া নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে, সেটি নিয়েও নানান ধরনের বিতর্ক চলছে। আমরা তো জানি যে যদি সংসদ বহাল থাকতো, তাহলে চলমান বা বর্তমান রাষ্ট্রপতি যদি কোনো কারণে তার কাজকর্ম চালিয়ে যেতে অপারগতা প্রকাশ করেন বা অসুস্থতাজনিত কারণে তিনি অক্ষমতা প্রকাশ করেন, অথবা তিনি যে কোনো কারণে পদত্যাগ করে বসেন, অথবা তার মৃত্যু ঘটে, তাহলে সেক্ষেত্রে জাতীয় সংসদের স্পিকার তার দায়িত্বে স্থলাভিষিক্ত হবেন, অথবা তার দায়িত্ব তিনি পালন করবেন। স্পিকারও যদি এই ধরনের কোনো সমস্যায় থাকেন বা তার অনুপস্থিতি থাকে, সেক্ষেত্রে ডেপুটি স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। কিন্তু এখন তো সংসদ নেই, কোন প্রক্রিয়ায় নতুন রাষ্ট্রপতি নিয়োগ করা হবে এ নিয়ে তো মূল বিতর্ক চলছে, নানান ধরনের আলোচনা চলছে। তবে যতটুকু শোনা গেছে যে সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া হবে এক্ষেত্রে যে কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া যেতে পারে। যেহেতু সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত, হচ্ছে আমাদের সংবিধানের সর্বোচ্চ রক্ষক এবং সব কিছুর বিষয়ে ব্যাখ্যাদাতা, তো নিশ্চয়ই কোনো ধরনের সাংবিধানিক সংকট তৈরি হলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী কাজ করা হবে, খুব স্বাভাবিক। কিন্তু কে হচ্ছেন রাষ্ট্রপতি, কার নামটি এর মধ্যে বেশি শোনা যাচ্ছে, নিশ্চয়ই আপনারাও জেনেছেন এর মধ্যে, বা যে নামটি এর মধ্যে নানানভাবে গুঞ্জন তৈরি করেছে, তা হচ্ছে
সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওহাব মিয়া, তার নামই এখন বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে। এটি ভারত এবং বাংলাদেশেরও কয়েকটি গণমাধ্যমে এসেছে তার নাম। আব্দুল ওহাব মিয়া বিভিন্ন কারণে আলোচিত এবং বিতর্কিত। আমি সমালোচিত বলছি না, আলোচিত এবং বিতর্কিত। কেন বিতর্কিত এবং আলোচিত সে বিষয়ে পরে আসছি, কিন্তু এই কথা তো সত্য। 5 আগস্ট পট পরিবর্তনের পর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান থেকে শুরু করে নানান পর্যায়ের কর্মকর্তারা যারা পদত্যাগে বাধ্য হয়েছেন অথবা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, সেই শূন্য স্থানগুলোতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা সবাই বিতর্কের ঊর্ধ্বে নন। তাদের কারো কারো নিয়োগে গণমানুষ যেমন তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইতিবাচকভাবে, আবার অনেকে ধাক্কাও খেয়েছেন। এরকম পদ ধরে ধরে, নাম ধরে ধরে বলা যায়। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রধানরা কেউ বাধ্য হয়ে পদত্যাগ করেছেন, কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং সেই সব জায়গাতে নিয়োগ প্রক্রিয়া চলছে, সেইগুলো বিতর্কের বাইরে নয়। তো রাষ্ট্রপতি পদে যদি কাউকে নিয়োগ দেওয়া হয় নিশ্চয়ই অবিতর্কিত এবং তুমুলভাবে ইতিবাচক অনেকেই রয়েছেন, কিন্তু আব্দুল ওহাব মিয়ার নাম যেহেতু এসেছে তাকে অনেকে আলোচিত বলছেন এবং বিতর্কিত বলছেন। কেন বিতর্কিত এবং আলোচিত? এবং ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি কোন সময় ছিলেন? যখন 2017 সালে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তাকে ছুটি নিতে হলো, ছুটি নিতে বাধ্য করা হলো সরকারের পক্ষ থেকে। সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে তুমুল একটা মুখোমুখি অবস্থানে তাকে দাঁড় করানো হয়েছিল সরকারের বিপরীতে, এবং তাকে গোয়েন্দা সংস্থার লোকজন গিয়ে যেভাবে অস্ত্রের মুখে তাকে বিদেশে চলে যেতে বাধ্য করলেন সেসব কাহিনী তো আমরা জানি। এবং তিনি বিদেশে গিয়ে ছুটিতে থেকে তার পদত্যাগপত্র যথারীতি পাঠালেন এবং তারপরে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে আব্দুল ওহাব মিয়াকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হলো, এবং তখন অনেকেই ধারণা ছিল হয়তো তাকেই প্রধান বিচারপতি করে প্রজ্ঞাপন জারি করা হবে। কিন্তু আমরা দেখলাম যে 2 মাসও তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতে পারলেন না ভারপ্রাপ্ত হিসেবেও। তার জায়গায় এলেন সৈয়দ মাহমুদ হাসান। আব্দুল ওহাব মিয়ার উপরে কেন আওয়ামী লীগ সরকার আস্থা বা বিশ্বাস স্থাপন করতে পারেনি? তাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হয়েছিল জ্যেষ্ঠতার ভিত্তিতে আপিল বিভাগের, কিন্তু চূড়ান্তভাবে তিনি সেই পদটি পেলেন না। না পাওয়ার কারণ হচ্ছে, 1 নম্বর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ক্ষেত্রে যে রায় খায়রুল হক সাহেব দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি, তার নেতৃত্বে যে আপিল বিভাগে বেঞ্চ ছিল তার মধ্যে যে 2-1 বিরোধিতা করেছিলেন তার একজন হচ্ছে আব্দুল ওহাব মিয়া, যিনি বলেছেন না, তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখা উচিত। আরেকটি কারণে তিনি বিশেষভাবে আওয়ামী লীগের চক্ষুশূল হয়েছিলেন, সেটি হচ্ছে আব্দুল কাদের মোল্লা, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল, যুদ্ধ অপরাধের দায়ে যার ফাঁসি হলো, তার তো প্রথমে যাবজ্জীবন হয়েছিল। এই যাবজ্জীবন দণ্ডের বিপরীতে যখন আপিল করা হলো সরকারের পক্ষ থেকে, তখন যে তার ফাঁসির রায় দেওয়া হলো, সেই ফাঁসির রায়ের বিপরীতে ছিলেন একমাত্র আব্দুল ওহাব মিয়া। তো খুব স্বাভাবিকভাবে তার উপরে তো আস্থা রাখতে পারে না আওয়ামী লীগ। এবং আব্দুল ওহাব মিয়াকে যখন সরিয়ে দেওয়া হলো ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি থেকে, তার তো আপিল বিভাগে ফিরে যাওয়ার কথা, কিন্তু তা না করে তিনি তার পরদিনই কিন্তু পদত্যাগ করেছিলেন। এখন বিষয় হচ্ছে যে সবাই এই বিষয়টি নিয়ে হয়তো এর মধ্যে বিতর্ক শুরু করেছেন, বা বর্তমান যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে যে অভিযোগের বিষয়গুলো নানানভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম, মূলধারা গণমাধ্যমে ভাইরাল হচ্ছে, সেটি নিয়ে ভারতের কোনো কোনো গণমাধ্যম আবার প্রশ্ন তুলেছে যে হাসিনা সরকারের আস্থাভাজন বা হাসিনার খুব কাছের লোক শাহাবুদ্দিন চুপ্পু, যিনি যাতে স্বেচ্ছায় পদত্যাগে বাধ্য হন এই জন্য তার বিরুদ্ধে অভিযোগগুলো ভাইরাল করা হচ্ছে, তাকে বিতর্কিত করা হচ্ছে। শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যে কতটা ফেরেশতা বা তার বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ রয়েছে এগুলো তো নতুন কিছু নয়। অনেক আগে থেকে তিনি যখন দুদকের কমিশনার ছিলেন, তিনি এস আলম গ্রুপের কাজ করেছেন, এস আলম গ্রুপের দখলকৃত প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন, এবং শোনা যায় যে এস আলম গ্রুপ যে লাখ লাখ কোটি টাকা লুটপাট করেছে, ব্যাংক খেয়ে ফেলেছে 6 থেকে 7টি, তার অন্যতম সহযোগী এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। অতএব আর তাকে তো এমনিতেই সরতে হবে, তার উপরে মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করার তো কোনো বিষয় নেই যে তিনি যাতে পদত্যাগ করান এই জন্য একটি গ্রাউন্ড তৈরি করা হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগগুলো উত্থাপন করে, সেগুলো তো কোনো কারণ নেই। দেখলাম আমাদের সাংবিধানিক আরেক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের প্রধান, নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার পদত্যাগ করলেন। এখানে তো উল্টোটা ঘটেছিল, তাদেরকেও হয়তো একটা সিগনালে পরে পদত্যাগ করতে হয়েছে, উপায় নেই তো। আর সিগনালে পরে পদত্যাগ করলে এটি নিয়ে তো প্রশ্ন তেমন একটা উত্থাপিত হচ্ছে না, বরঞ্চ
সাবেক সিএসি কাজী হাবিবুল আওয়াল তিনি নিজেই চেষ্টা করছিলেন কিভাবে সরকারকে বিতর্কিত করা যায়, কিভাবে নির্বাচন কমিশনে নিজেদেরকে টিকিয়ে রাখা যায়। তিনি দুটি পত্রিকায় আর্টিকেল লিখলেন, সেখানে সংবিধানকে বিতর্কিত করলেন, নানা আনুষ্ঠানিকমূলক প্রশ্ন উত্থাপন করলেন, কিন্তু তাকে তো সত্য হয়েছে, তিনি পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে তো এই ধরনের কোনো অভিযোগ ওঠেনি। অভিযোগ সে পুরনো অভিযোগ যে আওয়ামী লীগ সরকারের দোষর হিসেবে তিনি তুমুল বিতর্কের সঙ্গে নির্বাচনগুলো পরিচালনা করেছেন, স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে উপনির্বাচন, সংসদ নির্বাচন, এগুলো তো ঘুরে ফিরে তো সারা বছর চলছিল। নতুন করে অভিযোগ তো উত্থাপিত হয়নি তার বিরুদ্ধে, তাকে তো পদত্যাগ করতে হয়েছে। অতএব শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপনের মাধ্যমে তাকে পদত্যাগ করতে হবে এর কোনো কারণ নেই, অভিযোগ অনেক আগে থেকেই রয়েছে। এখন আব্দুল ওহাব মিয়ার বিপরীত হয়তো আরও যোগ্য লোক আছে, তারাও নিয়োগ হতে পারেন, তবে নিয়োগ প্রক্রিয়াটা খুব যে আটকে থাকবে, সাংবিধানিক শূন্যতা তৈরি হবে এক্ষেত্রে বা কোনো ধরনের সমস্যায় পড়তে হবে সরকারকে, এটা মনে করার কোনো কারণ নেই। রাষ্ট্রের বড় দায়িত্ব পেতে পারেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহাব মিয়া, এরকম একটা খবর বণিক বার্তায় এসছে। বণিক বার্তা না হলে এই খবরটাকে আমি গুরুত্ব দিতাম না, এবং এই খবর বণিক বার্তায় আসার ফলে যে ইঙ্গিতটা আছে, যেটা আলোচনা অনেকে করছেন, সেটা যদি হয়ে থাকে সেটা নিয়ে আমার খুব সিরিয়াস অবজারভেশন আছে, আপত্তি আছে, আমি এভাবে বলতে চাই। অনেকে ইন্টারপ্রেট করছেন যেন ওয়াহাব মিয়া পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন। রিপোর্টে কি লিখছে একটু দেখি। রিপোর্টে এটা উল্লেখ করেনি, কিন্তু এভাবে লিখেছে রিপোর্টটা, যে কোনো সময় রাষ্ট্রের বড় দায়িত্ব পেতে পারেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া। বিশ্বস্ত একটি সূত্র বণিক বার্তাকে এমন তথ্য জানিয়েছে। আমরা জানি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তার রাষ্ট্রপতি পদে থাকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, বিশেষ করে মানে এখন সাম্প্রতিক ডেভেলপমেন্টের পর না, শেখ হাসিনা পতনের পর থেকেই অনেকে খুব সিরিয়াসলি দাবি করেছেন যে এই ভদ্রলোককে চলে যেতে হবে। যৌক্তিক কারণও আছে। আর সম্প্রতি তার মানি লন্ডারিং এবং অন্য দেশের একটা ভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ, এসব কাণ্ড মিলিয়ে তার পদে থাকার সম্ভাবনা খুব কমে গেছে, এটা ধারণাই করা যায়। ফলে রাষ্ট্রপতির আসনটা খালি হচ্ছে এবং সেখানে নতুন একজন রাষ্ট্রপতি আসা খুব স্বাভাবিক, এবং ইঙ্গিত হচ্ছে জনাব ওয়াহাব মিয়া সেই দায়িত্ব পেতে পারেন। অ্যাটলিস্ট আমরা অনেকে কথা বলছি। আমি আবারও বলছি, বণিক বার্তা এরকম কোনো কথা ইঙ্গিতেও বলেনি, কিন্তু বড় দায়িত্বের কথা বলছে এবং যে কোনো সময় শব্দটা বলছে। কিন্তু যদি এটা হয়ে থাকে, আমি অগ্রিম কয়েকটা কথা একটু বলে রাখা দরকার বলে মনে করি। জনাব ওয়াহাব মিয়ার একটা খুব বড় বিচারিক অসততার বা তার পেশাগত অসততার, অত্যন্ত বড় পেশাগত অসততার নজির আছে। যদিও এই ভদ্রলোক, আমি যতদূর জানি, আমি বিচারাঙ্গনের মানুষ নই, কিন্তু আমি খোঁজ খবর সেই সময়, এখন না, সেই সময় যখন নিয়েছিলাম তখন জানতে পেরেছে তিনি একজন বিচারক হিসাবে তার বেশ সুনাম ছিল। তিনি ভালোভাবে তার জ্ঞান প্রজ্ঞা এবং তার বিচার কাজে যে একটা আমানত, সেটা উনি মোটা দাগে রক্ষা করেই তার বিচার করেছেন, এরকম একটা ব্র্যান্ডিং তার ছিল। কিন্তু পরবর্তীতে এসে তিনি একটা অত্যন্ত ভয়ঙ্কর অসততা করেছিলেন বলে আমি বিশ্বাস করি। সেই কারণেই বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে তার নাম আসা উচিত হবে কিনা এবং রাষ্ট্রপতি হওয়ার সিদ্ধান্ত আমাদের নিতে দেওয়া উচিত হবে কিনা, এই আলাপগুলো আসতেই পারে। আমরা অনেকে জানি জনাব এসকে সিনহা যখন দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন বা তাকে পালাতে বাধ্য করা হলো, তখন ওয়াহাব মিয়া ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হয়েছিলেন এবং ওনার খায়েশ ছিল উনি প্রধান বিচারপতি হবেন, কিন্তু হননি। কিন্তু এই যে প্রধান বিচারপতি হওয়ার খায়েশ, তার জন্য তিনি কি করেছিলেন যা অত্যন্ত ন্যাক্কারজনক আমি মনে করি। সুতরাং ওনার এন্টায়ার লাইফে উনি যা যা করেছেন, তার যে সুনাম ছিল, সব একেবারে শেষ হয়ে গেছে বলে আমি বিশ্বাস করি। এবং এরকম একজন মানুষ আমাদের রাষ্ট্রপতির পদে যাওয়া নিয়ে আমার সিরিয়াস আপত্তি আছে। তার পদত্যাগের পর ওই সময়ে রিপোর্ট এসেছিল, আমরা যেটা তথ্য জেনে রাখি, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যেটা আপিল বিভাগে বাতিল হয়েছিল, সেখানে সংখ্যাগরিষ্ঠের রায় এসেছিল, কিন্তু তাতে তিনি রাখার পক্ষে, মানে তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে মত দিয়েছিলেন। ওনার সাথে আরো দুজন দিয়েছিলেন, 4-3 এভাবে স্প্লিট হয়েছিল। যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের সময় একমাত্র বিচারপতি ওয়াহাব মিয়ার দ্বিমত ছিল। এবার তার অসততার জায়গাটাতে আসি। এসকে সিনহা যখন পালিয়ে যেতে বাধ্য হন, তীব্র চাপের মুখে ইদানিং তিনি কথা বলছেন, পালিয়ে যাওয়ার পরও কথা বলেছেন, সেখানে আমি এই জায়গাটা সেই সময়কার বিডি নিউজের একটা রিপোর্ট থেকে, বিডি নিউজ 24 একটা রিপোর্ট থেকে পড়ি। বিচারপতি সিনহা ছুটিতে যাওয়ার পর সুপ্রিম কোর্টের বিরল এক বিবৃতি আসে, যাতে বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে আপিল বিভাগের বিচারপতিদের উদ্ধৃত করে বলা হয়, বিচারপতি সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসায় তার সঙ্গে কাজ করতে চান না তারা। আমরা খেয়াল করি,
সিনহাকে যে চলে যেতে হলো, ওই সময় যদি আপিল বিভাগ স্ট্রং থাকতো, জনাব এস কে সিনহাকে হয়তো ভাবে চলে যেতে হতো না। কারণ সিনহা তার সাক্ষাৎকারে এবং তার তিনি একটা বই লিখেছেন, তাতেও স্পষ্টভাবেই বলেছেন এটা তার উপরে তীব্র চাপ ছিল যে অন্য বিচারকরা তার অধীনে কাজ করতে চান না এবং তার সাথেও কাজ করতে চান না। সুতরাং ওই সময় যেন ওয়াহাব মিয়া নেতৃত্ব দিয়েছেন, সেটা কেউ কেউ বলতে পারেন সরকারের চাপে, না আমি তা মনে করি না। ওনার খোয়াব ছিল, উনি পরবর্তীতে সেটা প্রমাণ দিয়েছেন। আসল জায়গাটা আসবো, যিনি আমাদের কত বড় ক্ষতি করেছেন। তো উনি এটা করেছেন, তখন যে সামষ্টিক ফাইট হতে পারতো, যার এত ইন্টিগ্রিটির কথা আমরা বলি, মানে সারপ্রাইজিংলি যারা এস কে সিনহা শেষ পর্যন্ত সরকারের সাথে সংঘাতে জড়িয়ে পড়েন এমন একটা ইস্যুতে, যেটা আবার জনগণের জন্য খুবই কল্যাণকর, কিন্তু তার আবার এস কে সিনহার কথা বলছি, তার আবার বিচারক হিসাবে খুব সুনাম ছিল না। তিনি বেশ দুর্নীতিগ্রস্ত ছিলেন বা অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে আছে, আমি সত্য মিথ্যা জানি না, অভিযোগ আছে। সেই মুহূর্তে তিনি বরং একটা ন্যায়সঙ্গত ফাইট করছিলেন জনগণের পক্ষে, জনগণের হয়ে। কিন্তু জনাব ওয়াহাব মিয়া সেটাকে নষ্ট করেছেন অন্য বিচারকদেরকে তার কবজায় নিয়ে। এটা একটা মারাত্মক অসততা বলে আমি মনে করি। তার প্রধান অসততাটা বলি, উনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন এবং উনি মনে করেছিলেন যে তিনি প্রধান বিচারপতি হবেন। না, তিনি প্রধান বিচারপতি হননি, জনাব মাহমুদ হোসাইন। এতে তার জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছিল, যদিও বাংলাদেশের ইতিহাসে জ্যেষ্ঠতা লঙ্ঘনের প্রচুর ইতিহাস আছে, জ্যেষ্ঠতা লঙ্ঘন করা যায়, কিন্তু ভারতে অন্তত মোটা দাগে আমি গত রিসেন্ট বেশ কিছু নিয়োগের ক্ষেত্রে দেখছি জ্যেষ্ঠতা লঙ্ঘন না করার একটা রীতি আছে। ভারতেও করা যাবে না তা না, রীতি আছে। আমাদের এই রীতি বহু আগেই ভাঙা হয়েছিল। সুতরাং মাহমুদ হোসেনকে যখন প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়, তখন ঠিক সে সময় মুহূর্তের মধ্যে যেন ওয়াহাব মিয়া পদত্যাগপত্র পাঠিয়ে দেন। তিনি প্রধান বিচারপতি হতে চেয়েছিলেন, হতে পারেননি, এবং এই লোভে তাকে দিয়ে সরকার একটা ভয়ঙ্কর কাজ করিয়েছে এবং উনি এটা একটা মারাত্মক অসততা করেছেন জনগণের সাথে। আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নিই। এস কে সিনহার সাথে সমস্যা সরকারের প্রথম শুরু হয় ষোড়শ সংশোধনীর রায় দিয়ে। ওই রায়ের অবজারভেশন এস কে সিনহা, ওই রায়টা আমি পড়েছি, ওই রায়টা নিয়ে আমি একটা রিপোর্ট তৈরি করেছিলাম, তো সেটার কারণে পুরো রায়টা পড়েছি এবং এটা ট্রু, ওইটার অবজারভেশনে অনেকগুলো সমালোচনা সরকারের আছে, সিরিয়াস ধরনের সমালোচনা আছে। সেটা তো ছিলই। এরপর এস কে সিনহার সাথে এবং এই সময় থেকে দীর্ঘদিন সরকারের একটা বিষয় নিয়ে সিরিয়াস সংঘাত ছিল, সেটা হচ্ছে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি। আমরা জানি বাংলাদেশে নিম্ন আদালত সরকারের সিরিয়াস রকম নিয়ন্ত্রণে ছিল এবং আছে। একটু যদি বলে রাখি, আমাদের সংবিধানে নিম্ন আদালত সংক্রান্ত যে আর্টিকেল, দুটো আর্টিকেল, নিয়োগ এবং তাদের শৃঙ্খলা বিধি, সেটা 115 এবং 116। এই জিনিসটা 72-এর সংবিধানে এক্সক্লুসিভলি সুপ্রিম কোর্টের উপরে দেওয়া আছে। তার মানে নিম্ন আদালতে যারা আছেন তাদের নিয়োগ, পদোন্নতি, বদলি, ছুটি যা যা আছে সবকিছু সুপ্রিম কোর্টের অধীনে থাকবে। এবং আর্টিকেল 109 যেটা, সেখানেও বলা আছে অধস্থন আদালত সব আমাদের সুপ্রিম কোর্টের অধীনস্থ থাকবে। কিন্তু বাকশাল করার সময় এটা প্রেসিডেন্টের হাতে নিয়ে আসা হয়। তার মানে প্রথম চতুর্থ সংশোধনীর মাধ্যমে, মানে একটা প্রেসিডেন্ট যখন তখন যে কোনো বিচারক নিয়োগ করবেন, বদলি করবেন, এইরকম, মানে ওনাকে সম্রাট বানানো হয়েছিল আমরা জানি। এর পরবর্তীতে জিয়া যখন ক্ষমতায় আসেন, তারপরে এসে এখানে এভাবে যুক্ত করা হয় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে আলাপ করে করবেন। আমি বহুবার বলেছি এই কথা, আপনারা জানেন যারা কনস্টিটিউশন একটু বোঝেন, বেসিক বোঝেন। কনস্টিটিউশন আর্টিকেল 48-3 অনুযায়ী জাস্ট প্রধানমন্ত্রী আর প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া বাকি সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশে চলবে। সোজা বাংলাটা হচ্ছে রাষ্ট্রপতি করবে আর সোজা সরকার করবে। তো এটা দীর্ঘদিন থেকে ছিল এবং ষোড়শ সংশোধনীর রায়ও ছিল যে 116 যে আর্টিকেল, এটা সংবিধানের সাথে, সংবিধানের যে রাষ্ট্র পরিচালনা মূলনীতি আর্টিকেল 22 আছে, যেখানে বিচার বিভাগ পৃথক করার কথা আছে, তার সাথে সাংঘর্ষিক। এবং আমরা জানি এই ঘটনা চলতে চলতে ঐতিহাসিক একটা রায় বাংলাদেশে হয়, মাসদার হোসেন মামলার রায় বলে পরিচিত। 1999 সালে এই রায় হয়। তার মধ্যে অনেকগুলো অবজারভেশন থাকে এবং এই আলোকে এই যে শৃঙ্খলা বিধি, সেটা তৈরি করার কথা হয়। এই শৃঙ্খলা বিধিটা সরকার সম্পূর্ণ অলমোস্ট তার যে অন্যান্য সরকারি চাকুরি আছে তার মতো করেই করছিল, যেটা মাসদার হোসেন মামলার রায়ের সাথে সরাসরি সাংঘর্ষিক। আমরা নিশ্চয়ই যারা সংবিধান পড়ি তারা জানি, দেশের উচ্চ আদালত, মানে যদি আপিল বিভাগের কোনো রায় হয়, মানে এটা যে লেভেল হবে তার নিচে সবার জন্য এটা অবশ্য কর্তব্য ফলো করা। তো ওই সময় শৃঙ্খলা বিধি নিয়ে জনাব এস কে সিনহার সাথে সরকারের সংঘাত শুরু হয়। এস কে সিনহা দফায় দফায় আইনমন্ত্রীকেও কোর্টে ডেকেছিলেন, আইনমন্ত্রী যাননি, উনি ক্ষুব্ধ হয়েছেন, সময় নিচ্ছেন, বারবার সময় নিচ্ছেন, মাঝে মাঝে যেটা করে দেখাচ্ছেন সেটা এস কে সিনহা পছন্দ করছিলেন না, কারণ ওটার মধ্যে মূলত সরকারই তার প্রধান সব ক্ষমতা রেখে দিচ্ছিল। তার মানে আমরা যে কথাটা বলছিলাম, এস কে সিনহা এই লড়াইটা তিনি আগে যাই করুন
করুক না কেন, এই লড়াইটা আসলে করছিলেন সেটা আসলে জনগণের স্বার্থের পক্ষে। একটা সম্পূর্ণ স্বাধীন বিচার বিভাগ হওয়ার জন্য নিম্ন আদালত, আবারও একটু বলি, আমরা অনেকে নিম্ন আদালত শুনতে মনে হয় এটা উচ্চ আদালতের চাইতে অনেক নিচুতে, আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটাই বিচারিক আদালত, বিচার হয় আসলে নিম্ন আদালতে, উচ্চ আদালতে কোনো বিচারিক না, ওখানে প্রসিডিওরাল ব্যাপারগুলো আপনি যদি আপিল করেন সেগুলো রায় দেখা হয়। সুতরাং নিম্ন আদালত এত গুরুত্বপূর্ণ, তো সেটাই সম্পূর্ণ স্বাধীন হয়ে বিচার বিভাগ আলাদা হয়ে যাবে, সেটা আমাদের স্বার্থের পক্ষে ছিল। এবং তাদের যখন বিচারকদের শৃঙ্খলা বিধি যেগুলো আছে সেটা যদি সরকারের হাত না থাকে, তাহলে সরকার চাইলে যেন তেন কিছু করতে পারবে না। একটা ছোট উদাহরণ দিই, পারবে না তা না, নিশ্চিতভাবেই আমি বহুবার এই কথাও বলি, আমরা এটা কাগজে কলমে করে ফেললো যে হবে না তা না, কিন্তু যত সরাসরি পারে তা না। আপনার হাতে যদি বিচারকদের বদলি পদোন্নতি এসব থাকে, মুহূর্তে আপনি যে কোনো বিচারককে যত সহজে ফোন করে বলে দিতে পারেন যে এটা করুন, ওকে জামিন দিন, ওকে দেবেন না, এই মামলার এই রায় দিন, এটা সুপ্রিম কোর্টের হাতে থাকলে ব্যাপারটা তুলনামূলকভাবে কঠিন হতেই পারে। তো এই সংঘাতে জড়িয়ে পড়েছিল। মজার ব্যাপার হচ্ছে ওয়াহাব মিয়া দায়িত্ব নিয়ে প্রথম যে কাজটা করেছে সেটা হচ্ছে সরকার যে ফল্টি যে শৃঙ্খলা বিধি দিয়েছে সেটাই গ্রহণ করে ফেলেছিলেন। উনি ভেবেছিলেন এটা করলে সরকার তাকে প্রধান বিচারপতি বানাবে। আমি যতদূর মনে করতে পারি 9-10 মাস সম্ভবত ওনার চাকরি ছিল, মানে যদি উনি প্রধান বিচারপতি হতেন তাহলে আরো 9-10 মাস দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারতেন, কিন্তু সেটা পারেননি। ওনার লজ্জা হয়েছে, ক্ষোভ হয়েছে, উনি রিজাইন করেছিলেন। তার মানে যেটা কথা বলতে যাচ্ছিলাম, শুধুমাত্র প্রধান বিচারপতি হওয়ার লোভে জনাব ওয়াহাব মিয়া বিচার বিভাগ পৃথকীকরণ নিয়ে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সরকারের অন্যায়, সরকারের ভুল, সরকারের স্বার্থ দেখেছিলেন। এটাকে আমি গুরুতর অসদাচরণ মনে করি। সাথে আবারও যোগ করতে চাই, জনাব এস কে সিনহাকে যখন চলে যেতে বাধ্য করা হচ্ছে, তখনও তার অবস্থান, তিনি তার সাথে বসবেন না, তার সাথে কাজ করবেন না, এটা মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শুধু এই কারণেই বসবেন না, কাজ করবেন না, এরকম কথা বলা সেটাও গুরুতর অসদাচরণ। এমন একজন মানুষ বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া কি উচিত? আপনারা কি মনে করুন? আমি আপনাদের মন্তব্যও চাইছি। মনে হচ্ছে রাষ্ট্রপতির একটা পরিবর্তনের সম্ভাবনা আছে, কিন্তু এরই পাশাপাশি ইতিমধ্যে একটা কথা আসছে পত্রিকায় প্রকাশিত, আমি যে পত্রিকাটা পেয়েছি বণিক বার্তা থেকে, সেখানে বলা হচ্ছে রাষ্ট্রের বড় দায়িত্ব পেতে পারেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহাব মিয়া। এই যে নিউজটা পত্রিকায় আসলো, এবং একজন এট এ গ্ল্যান্স যদি বলা হয় চট করে, যারা শুনবেন একজন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাষ্ট্রপতি হতে পারে, এরকম একটা কথা শুনলে কিন্তু সবাই প্রাথমিকভাবে একটা জিনিস, কোনো সন্দেহ নাই যে না, তিনি যোগ্য, কারণ একজন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। কিন্তু এই প্রধান বিচারপতি, মানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি যদি উনি হন রাষ্ট্রপতি, তাহলে কি বলা যেতে পারে? মানে আমি ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি, আমি তার কোর্টে মামলাও করেছি। উনি একজন বিচারপতি হিসাবে কোনো সন্দেহ নাই যে একজন ভালো বিচারপতি বা চৌকস বিচারপতি, জাবুদায়ান হি ওয়াজ ভেরি শার্প। বিশেষ করে এট এ গ্লান্স, মানে এক মুহূর্তে যেটা ক্যাচ করতে পারেন, যে সাবমিশনটা 2 ঘন্টায় রাখা লাগে একটা মানুষের, সেটা উনি খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে রুল বলি, স্টে অর্ডার বলি, কিংবা বেইল, ইনজাংশন, হোয়াট এভার ইট ইজ, উনি অত্যন্ত দক্ষতার সাথে, এবং সেটা নিয়ে উনি কোর্টে যতদিন বিচারক হিসাবে কাজ করেছিলেন, অ্যাপেলেট ডিভিশনেও যখন কাজ করতেছিলেন, বিতর্কিত তেমন কিছু আমরা পাইনি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, মানুষ দিনে দিনে যখন পরিপক্ক হয় এবং ম্যাচিউরড হয়, উনি যখন অ্যাপেলেট ডিভিশনে গেলেন, যাওয়ার পর অ্যাপেলেট ডিভিশনে কিন্তু অনেকগুলা ঘটনা ঘটেছে। যদি ওনার একটু সংক্ষিপ্তই আমরা বলি, মানে উনি বিচারক হিসেবে 1976 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী তালিকাভুক্ত হন। এরপর আওয়ামী লীগ আমলে 1999 সালের 24 অক্টোবর আপিল বিভাগের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। তারপরে 2001 সালের 24 অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক থেকে স্থায়ী বিচারকের দায়িত্ব পান। এরপরে পরবর্তী 2011 সালের 23 ফেব্রুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতির দায়িত্ব পান। 2017 সালের 12 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটি ও পদত্যাগের কারণে বাংলাদেশের সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে 2018 সালের 2 ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। ঠিক এই যে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার পরে এবং বিচারপতি সিনহা সাহেবের ঘটনাটা আমরা সবাই জানি, যে সিনহা সাহেব পদত্যাগ করেছেন এবং সিনহা সাহেবকে একরকম প্যাকেট করে বের করে দেওয়া হয়েছে, এবং সে বিষয়ে আওয়ামী লীগের বিভিন্ন ঘরানার বড় বড় নেতারা তারা টাইম টু টাইম বলেছেন, আমরা একজন বিচারপতিকে নামিয়ে দিয়েছিলাম, এগুলা বলেছেন। আর আমরা বিচারক, মানে বাইরে লয়ার হিসেবে যতটা বুঝি, তাতে
ওটাকে ওভাবে বের করে দেওয়াটা চরম একটা মানে বিচার বিভাগের প্রতি থাম প্রদর্শন করা ছিল নির্বাহী বিভাগের। পাশাপাশি যদি আমরা দেখি তাদের বিচার কার্য পরিচালনার যে থিওরি, অনেকগুলো মৃত্যুদণ্ড তারা দিয়েছেন, আইনগতভাবে তারা মৃত্যুদণ্ড পেয়েছেন এবং তারা অপরাধ করেছেন, সবই ঠিক আছে, কিন্তু আইনের প্রক্রিয়া নিয়ে একদম বিয়ন্ড রিজনেবল ডাউট সবগুলা সম্পন্ন হয়েছে কিনা সেই সব ব্যাপারে বিতর্ক তখনও ছিল। আর সে বিতর্ক করে লাভ নাই, কেননা সেই রায়ের শিকার যারা হওয়ার, যারা দণ্ডপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পেয়েছেন। এবং ওয়াহাব সাহেব একটা জাজমেন্ট দিয়েছিলেন যে যুদ্ধ অপরাধের দায়ে আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণার সময় একমাত্র বিচারপতি ওয়াহাব মিয়া এতে দ্বিমত পোষণ করেছিলেন। মানে ওই মুহূর্তে আমি বলবো মানে আমি সবার জাজমেন্ট কারেক্ট, এটা যার যার মতে, কিন্তু ওনার জাজমেন্টটা কারেক্ট ছিল, কিন্তু উনি তো একাধিক কাজে মেজরিটি গ্রহণযোগ্য হয়। যাই হোক, ওই বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু সিনহা বাবুর মানে বিদায়ের আগে আমরা যতটুকু জানি, বঙ্গভবনে তৎকালীন রাষ্ট্রপতি তাদেরকে চায়ের দাওয়াত দিয়েছিলেন অ্যাপেলেট ডিভিশনের সকলকে, সিনহা প্রধান বিচারপতি ছাড়া। সেখান থেকে তারা চাটা খেয়ে এসে তার পরদিন যথারীতি বললেন যে না, সিনহা সাহেবের বিরুদ্ধে অভিযোগ আছে এবং ওনার সাথে আমরা অ্যাপেলেট ডিভিশনে বসবো না, এবং উনি যদি বসেন ওনার সাথে আমরা বসবো না, আমরা কাজ করবো না। পরিস্থিতিটা আপনি লক্ষ্য করা যায় যে বিষয়টা কি। একজন বিচারপতি অভিযোগ হয়েছে, তার উপরে রায় দিয়ে দিলেন অ্যাপেলেট ডিভিশনের, উনি বাদে বাকিরা, এটা কিন্তু একটা জাজমেন্ট, ওনার সাথে বসবেন না, উনি ওনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। অথচ আইন তা বলে না, যেটা ওয়াহাব সাহেবরা এর উপরে শত শত সিদ্ধান্ত দিয়েছেন যে অভিযোগ যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে, অভিযোগ তদন্ত হবে, তদন্ত পরে বিচার হবে, বিচারে দোষী সাব্যস্ত হবে, রায় হবে, তারপরে। অথচ ওনারা সেখানে এসে একেবারে বিগলিত হলেন চা খেয়ে এসে। এবং এখন কেন এটা হলো? এটা একটাই মাত্র কারণ, ওয়াহাব সাহেব এই কথা ঘোষণা করার মানে হচ্ছে তখন উনি ছিলেন সিনিয়র মোস্ট, ওনার সিনিয়র পড়ে, এবং ওনার নিঃসন্দেহে, আমি জানি না সরকার তাকে স্বপ্ন দেখিয়েছিল কিনা যে আপনাকে প্রধান বিচারপতি বানানো হবে, কিন্তু উনি যে স্বপ্ন দেখেছিলেন এতে কোনো সন্দেহ নাই। না হলে জীবনের শেষ দিকে এসে এইভাবে কেউ বিট্রে করে না। যাই হোক, এটা আমি যদি আইনি ভাষায় ধরি, আইনের যে থিওরি, তাতে কোনোভাবেই এটা যায় না। এটা হলো একটা চরম মানে সাংঘাতিক মানে আইনের লঙ্ঘন বলা চলে, এবং অসাধুতা বলতে যা বুঝায় সেটা উনি প্রমাণ করছেন একজন ওনার জীবনে এসে। সেখানে তারপরে যথারীতি সিনহা সাহেব চলে গেলেন, উনি ভারপ্রাপ্ত বিচারপতি হলেন। ওনার হয়তো স্বপ্ন ছিল যে উনি প্রধান বিচারপতি হবেন, কিন্তু ইনশাআল্লাহ তাআলা ওনাকে শেখ হাসিনা প্রধান বিচারপতি বানাননি। সুতরাং সব জায়গায় বিশ্বাসের একটা ব্যাপার আছে। ওয়াহাব সাহেব তার কর্মজীবনের এই লেভেলটা এসে উনি অবিশ্বাসী, উনি প্রমাণ করেছেন যে ওনার উপরে আস্থা এবং বিশ্বাস রাখা কঠিন, এবং তাকে নিয়ে যদি এই রাষ্ট্রপতি আবার বানানো হয়, আমি খুবই দুশ্চিন্তায় আছি ব্যক্তিগতভাবে। কারণ এত ফ্ল্যাকচুয়েট যারা করেন, দে ক্যান ডু এনিথিং হোয়াট এভার দে লাইক, তারা তাদের প্রয়োজন অনুযায়ী করতে পারে। সুতরাং সে রাষ্ট্রপতি হতে পারে, কিছু আসে যায় না, আমার কথায় কিছু আসে যায় না। কিন্তু আমি যতটুকু দেখছি পত্রিকাগুলো নিউজ হিস্ট্রি, তাদের অ্যাক্টিভিটির সব কিছু মিলে উনি ওনার সহকর্মী বা ওনার সহযোদ্ধা বিচারপতি সিনহার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। বিচারপতি সিনহা কেমন মানুষ সেই আলাপে আমি আজকে যাচ্ছি না, কিন্তু উনি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। এবং ইউনূস সাহেবের যদি উপদেষ্টা থাকেন, প্রধান উপদেষ্টা থাকেন, ওয়াহাব সাহেব যদি রাষ্ট্রপতি হন, আমি ঠিক জানি না পাওয়ার কিরকম ভাগ হবে, কারণ কে কিভাবে পাওয়ার খাটাচ্ছে বোঝা যাচ্ছে না। সুতরাং আমার কাছে মনে হয় ইউনূস সাহেবকে নিয়ে যেমন কোনো প্রশ্ন নাই, এরকম প্রশ্ন নাই যাকে নিয়ে এমনি একজন ব্যক্তিকে নিয়ে রাষ্ট্রপতির চিন্তা করা যেতে পারে। দেশে মানুষের কিন্তু অভাব নেই, ভালো যোগ্য মানুষের অভাব নেই। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ হতে পারে খুব শীঘ্রই, অতি সত্বর তিনি অব্যাহতি দেবে রাষ্ট্রপতির পদ থেকে। তো চুপ্পুর পরে পরবর্তী রাষ্ট্রপতি কে হবে সেটা নিয়ে নানা মহলে কিন্তু আলোচনা উঠেছে, গুঞ্জন উঠেছে যে রাষ্ট্রের বড় একটা দায়িত্ব পেতে যাচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই খবরটিকে কেন্দ্র করে এখন নানা ধরনের সমালোচনা আলোচনা হচ্ছে। আপনারা কি ভাবছেন, আপনারা কি মনে করছেন জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের অপিনিয়ন, আপনারা কি বলবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে। বিদায় নেওয়ার আগে বলবো আপনাদেরকে অনুরোধ করে, আপনারা যারা যারা আমাদের চ্যানেলে নতুন, যারা যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সকলের আগে পৌঁছায়। আল্লাহ হাফেজ।